বর্তমানে যারা প্রার্থী তাদের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা কি, বা তারা যে নির্বাচনী প্রচারগুলো করছে এই নির্বাচনী প্রচারের মধ্যে তাদের যে স্লোগান, তাদের যে কথোপকথন, মানুষের সাথে তাদের যে কনভারসেশন আমরা যেটি বলবো, এটি আসলে কি? মানে নির্বাচনে প্রার্থীদের কাছে মানুষের প্রত্যাশা কি? এই দেশ স্বাধীন হওয়ার পরে ফার্স্ট ডেতে প্রত্যাশা যেটা ছিল, আজকের দিনের প্রত্যাশা সেম। মানুষের প্রত্যাশা একেবারে বাড়েই নাই। নির্বাচনী ভাবনা নিয়ে আজকে আমরা কথা বলবো। নির্বাচনের আর মাত্র সপ্তাহখানেক বাকি। চারদিকে ঘটনা প্রবাহের শেষ নেই, বহুল ঘটনা চারদিকে। তাই আজকের যে শিরোনামটি আমরা করেছি সেটি নির্বাচনী ভাবনা, জাতীয় সংসদ নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026। আমরা এই নির্বাচনটির দিকে যদি তাকাই তাহলে একটু পিছনে ফিরে তাকাতে হবে। বহু বছর পর মানুষের আকাঙ্ক্ষা ছিল একটি গণতান্ত্রিক নির্বাচন হবে এবং সেই নির্বাচনের ভেতর দিয়ে গণমানুষের যে আকাঙ্ক্ষা তার প্রতিফলন ঘটবে। এই কারণেই 2024 সালে গণতান্ত্রিক গণ অভ্যুত্থান হয়েছিল। এই গণ অভ্যুত্থানের ভিতর দিয়ে এই 15 থেকে 17 বছর যাবৎ বাংলাদেশের উপর, বাংলাদেশের মানুষের উপর সিন্দাবাদের ভূতের মতো চেপে বসেছিল যে হাসিনা জোট সরকার, সকলে যেরকম মাফিয়া জোট সরকার বলতো, সেই সরকারটিকে উৎখাত করা হয়েছে। অতীতে বাংলাদেশে এরকম ঘটনা আর ঘটেনি যে সরকারটি পতন হয়, সেই সরকারটি দেশ ছেড়ে চলে যায়, এরকম অতীতে আর ঘটেনি। এর পরবর্তীতে এই ছাত্র জনতার যে আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষার যে নির্বাচন, এই নির্বাচনটি হচ্ছে এই 2026 সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনটিকে কেন্দ্র করে আমি যেরকম গ্রামে গিয়েছি আজকে আমাদের যে অতিথি মোহাম্মদ সাইদ ইসলাম, লেখক, গবেষক, কবি, শিক্ষক মানুষ তিনি, তো তিনিও অনেক গ্রামে গিয়েছেন। আবার এই নির্বাচনকে কেন্দ্র করে আজকেও ফেসবুকে তার একটি পোস্ট আছে যে গতকালকে নির্বাচনের একটি টিমের সঙ্গে সে ঘুরেছে, প্রার্থীদের সাথে ঘুরেছে, বিভিন্ন রাজনৈতিক দলের মানুষদের সাথে তার অভিজ্ঞতাও সে শেয়ার করেছে তার এই ফেসবুকে। পথের কথন আড্ডায় আপনাদের স্বাগতম। আমরা এই নির্বাচনের বিষয়টিকে কেন্দ্র করে আজকে কথা বলবো সাইদ ইসলামের সাথে। সাইদ, আপনাকে স্বাগতম। ধন্যবাদ, এবং পথের কথনকেও ধন্যবাদ। ভালো আছেন আপনি? জি, ভালো আছি। সাইদ যেহেতু অনেক বেশি ঘুরে, আমিও ঘুরি। আমি গত 2 দিন আগেও গ্রামের মানুষকে জিজ্ঞেস করেছিলাম নির্বাচনকে কেন্দ্র করে। তো তাদের ভিতরে এই নির্বাচনকে কেন্দ্র করে যে প্রত্যাশা, সেটি আমি পাইনি। তারা মাছ চাষ করে, তারা ধান চাষ করে, কেউ সবজি করে। তারা জানে না গ্রামে কোনো প্রশাসন আছে কিনা, গ্রামে কোনো সরকার আছে কিনা, সেই সরকারের কাছ থেকে অতীতে তারা কি সুবিধা পেয়েছে এটাও তারা জানে না। ফলে তারা মনে করে তাদের কাজকর্ম করে খেতে হবে, আর তাদের যে জীবন আছে সেই জীবনের যে মূল্যায়ন আছে, সেই জীবনের নিরাপত্তা আছে, এবং রাষ্ট্র তা সেই নিরাপত্তাটি দিবে। আবার তাদের সন্তানদের জন্য যে কর্মজীবন, তাহলে সেটি রাষ্ট্র ব্যবস্থা করবে, এগুলো তাদের আসলে ধারণার মধ্যে নেই। আমি অধিকাংশ মানুষের কথা বলছি, যারা সচেতন মানুষ তারা ভিন্ন। আজকে এই সকল বিষয় নিয়েই সাইদের সাথে কথা বলবো। সাইদের অভিজ্ঞতাটি আমরা শুনবো। সাইদের কাছে জিজ্ঞাস্য, এই নির্বাচন থেকে আমরা কি পাবো, দেশের মানুষ কি পাবে? ধন্যবাদ। এই নির্বাচন থেকে প্রথমে আমরা নির্বাচনটাকে পাবো। যেমন আমরা 90s এর জেনারেশন, 1989 সালে আমার জন্ম, সার্টিফিকেটে 1991। তো আমি ভোটার হওয়ার পর কখনো সরকার নির্বাচনে ভোট দিতে পারিনি। মানে এই 36-37 বছরে 34। হ্যাঁ, মানে আপনার 89-এ তো জন্ম। হ্যাঁ, এটা হচ্ছে 26। ভোট দিতে পারি নাই। হ্যাঁ, আমি ভোট দিতে পারি নাই। তো এই নির্বাচন থেকে প্রাথমিকভাবে ব্যক্তিগতভাবে আমি একটা ভোট দিতে পারবো, এটা হচ্ছে আমার প্রথম পাওয়া। মানে আই এম গ্ল্যাড, এই কথা।
সেকেন্ড হচ্ছে নির্বাচন থেকে আসলে আমরা কি চাই। হুম। নির্বাচন থেকে নর্মালি আমরা চাই একটা ডেমোক্রেটিক পদ্ধতিতে হুম। অনেকগুলা দল প্রতিদ্বন্দ্বিতা করবে, যেই জনপ্রতিনিধিকে বা যেই দলের যেই প্রার্থী ভালো তারা ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে সংসদে গিয়ে আমাদের কথাটাই আমাদের প্রতিনিধি হয়ে বলবে। বেশ, তাহলে আপনি ভালোই বলেছেন। মানুষ নির্বাচিত হবে, প্রতিনিধিরা নির্বাচিত হবেন এবং নির্বাচিত হওয়ার পর তারা আমাদের প্রতিনিধি হিসেবে জাতীয় সংসদে কথা বলবেন। কিন্তু অতীতের যে সকল ইতিহাস, সেখান থেকে আমরা দেখি যারা নির্বাচিত হয়ে জাতীয় সংসদে গিয়েছেন তারা যতদিন পর্যন্ত সংসদে ছিলেন, সংসদের যতক্ষণ কর্মঘণ্টা ছিল সেই কর্মঘণ্টার সিংহভাগ সময় তারা যে বিষয়টিকে কেন্দ্র করে সংসদে গিয়েছে আইন প্রণয়ন করার জন্য, সেই আইন প্রণয়ন কতটুকু করেছেন আর বাকি কিভাবে সময় অপচয় করেছেন তা সকলেরই জানা। সাইদের কাছে আরেকটি বিষয় জানতে চাই, এই নির্বাচন নিয়ে সাধারণ মানুষের উৎসাহ উদ্দীপনা আপনি কেমন দেখলেন, কি দেখছেন? টোটালি মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা যেমন আছে, কিছুটা শঙ্কাও আছে। যেমন আপনি যদি একটু বয়স অনুযায়ী যে ক্যাটাগরাইজ করেন, তাহলে আপনি দেখবেন যে যারা মানে বিলো 35 তারা কখনো ভোট দিতে পারে নাই। আপনি এটা 3, 3.5, 4.5 কোটি এই সংখ্যাটা আপনার এখানে চলে আসবে, নারী এবং পুরুষ উভয় ধরে। এমনকি আপনি অঞ্চল ভাগ করে দেখবেন, কোনো ইলেকশন এমনও ছিল যে 154টা আসন নির্বাচন ছাড়াই এই অঞ্চলের প্রতিনিধিরা পাস, তার মধ্যে সদর ময়মনসিংহ ছাড়াও একটি আসন। তাহলে এই অঞ্চলের মানুষজন একটা নির্বাচনে ভোট দিতে পারে না। এবং আপনি এমন অনেক মানুষ পাবেন যে মানুষটা যে ফ্যাসিস্ট সরকার ছিল তার দল করতো, সে আওয়ামী লীগ করতো। অনেক ভাইরাল ভিডিও আছে যে সে আওয়ামী লীগকেই ভোট দিতে গিয়েছে, নৌকাতেই ভোট দিতে গিয়েছে, কিন্তু সে ভোট দিতে পারে নাই। এবং এমন অনেক লোক আছে যে ভোট দিতে গিয়েছে, ভোট দিতে গিয়ে দেখেছে তার মৃত বাবা কিংবা মা ভোট দিয়েছে। তার মানে মানুষের এই না পাওয়ার বেদনা, না পাওয়ার এই ফ্রাস্ট্রেশন মানুষের মাঝে আছে। সুতরাং মানুষ যে ভোট দিবে, ভোট দিতে চায়, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু মানুষের মনে কোয়েশ্চেন হইলো যে আমরা শান্তিতে ভোট দিতে পারবো কিনা। এখানে কয়েকটা ফ্যাক্টর কাজ করতেছে। এক, মানুষ ভাবতেছে যে আমরা যখন ভোট দিতে যাব, তো ভোট যদি সুষ্ঠুভাবে হয়ে যায়, নির্বাচন যদি ভালোভাবে হয়ে যায়, যে দলটাকে দেশ থেকে পালাইতে হয়েছে সে তো তাহলে খুব সহজে আর কামব্যাক করতে পারতেছে না। তাহলে এই ভোট যেন সুষ্ঠুভাবে না হয়, যে কোনো ভাবে এখানে বাগড়া দেওয়া যায়, সে একটা প্রচেষ্টা করবে কিনা, নাম্বার 1। নাম্বার 2, সে এখানে চিন্তা করতেছে যে কোন পার্টি এই নির্বাচনে অংশগ্রহণ করা কোনো দল মাসেল পাওয়ার প্লে করার চেষ্টা করবে কিনা, ভোট কেন্দ্র দখল করার চেষ্টা করবে কিনা, ব্যালট বাক্স ছিনে নেওয়ার চেষ্টা করবে কিনা, এই ধরনের ঘটনা হবে কিনা। তো এই দুইটার বাইরে প্রশাসন যদি স্ট্রিক্ট থাকে এবং মানুষের ন্যায্য ভোটাধিকারকে নিশ্চিত করতে পারে, তাহলে আমার মনে হয় একটা ভালো ভোট কাস্টিং হবে এবং মানুষ ভোট দিতে যাবে। একেবারেই ফ্যাসিস্ট দলের সঙ্গে যারা ওতপ্রোতভাবে সম্পৃক্ত ছিল কিংবা একদম পোস্টেড ছিল, হয়তোবা তাদের কিছু সংখ্যক মানুষ ভোট দিতে যাবে না। এছাড়া একটা ভালো ভোট কাস্টিং হওয়ার পসিবিলিটি আমি দেখি। তো তাহলে বর্তমানে যারা প্রার্থী তাদের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা কি, বা তারা যে নির্বাচনী প্রচারগুলো করছে এই নির্বাচনী প্রচারের মধ্যে তাদের যে স্লোগান, তাদের যে কথোপকথন, মানুষের সাথে তাদের যে কনভারসেশন আমরা যেটি বলবো, এটি আসলে কি? মানে নির্বাচনে প্রার্থীদের কাছে মানুষের প্রত্যাশা কি? হুম। এই দেশ স্বাধীন হওয়ার পরে ফার্স্ট ডেতে প্রত্যাশা যেটা ছিল, আজকের দিনও প্রত্যাশা সেম। মানুষের প্রত্যাশা একেবারে বাড়েই নাই। যে বলছে মানুষের আকাশচুম্বী প্রত্যাশা, মানুষ অনেক কিছু চায় জনপ্রতিনিধিদের কাছে। নো, টোটালি নট। মানুষ অনেক কিছু চায় না। মানুষ কয়েকটা জিনিস মাত্র চায়। মানুষ এক চায়, তার যে অধিকার, সে যখন একটা নদী পার হইয়া সেই চর থেকে সে যখন হাসপাতালে আসবে, এখানে হাসপাতালে আসার পর ডাক্তার যেন তার সঙ্গে ভালো ব্যবহার করে, তার জন্য মেঝেতে শুয়া চিকিৎসা নিতে না হয়। সে যখন জমির রেজিস্ট্রি করবে, তখন তার জন্য ওইখানে ঘুষ দিয়ে জমিটা রেজিস্ট্রি করতে না হয়। সে যখন বেগুন চাষ করে, ফুলকপি, মূলা চাষ করে বাজারে এটা বিক্রি করতে নিয়ে যাবে, সে ট্রাকে যেন চাঁদাবাজি না হয়। সে যখন তার মেয়েকে স্কুলে পাঠাবে, রাস্তায় যেন ইপটিজিং এর শিকার সে না হয়। তার ছেলে যখন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে বের হবে, তখন মামা কিংবা খালু না থাকার জন্য তার জন্য চাকরি পাইতে কোনো সমস্যা না হয়। অর্থাৎ মানুষ দুর্নীতির বিরুদ্ধে থাকতে চায়, মানুষ নিরাপত্তা চায়, মানুষ স্বাস্থ্য, চিকিৎসা এবং শিক্ষার নিশ্চয়তা চায়। অর্থাৎ বাংলাদেশের মানুষ এখন পর্যন্ত খুব বেসিক যে নিড, সে বেসিক নিডের মাঝেই আছে। এবং আমাদের জনপ্রতিনিধিরা মানুষকে সেই প্রতিশ্রুতি দিচ্ছে যেভাবে গত 54 বছর দিয়েছে। আদৌ বাস্তবায়ন হবে কিনা এটা বলা যাবে ভোটের আরো 5 বছর পর।
পরবর্তী নির্বাচনের আগে। বেশ, কিন্তু আমরা যেটি দেখি যে স্বাভাবিকভাবেই যারা আইন প্রণেতা তারা তো স্থানীয় সরকার না, না, একেবারেই কিন্তু না। যারা নির্বাচন করছেন তারা বলছেন কেউ এই বৃষ্টি হবে, কেউ বলছেন এই কালভার্টটি হবে, কেউ বলছে যানজটটি কমিয়ে দেওয়া হবে, কেউ বলছে আমরা ফ্যামিলি কার্ড দিব, কেউ বলছে এই সুবিধাটা বাড়িয়ে দিব। এটা কি আইন প্রণেতার কাজ? আপনি দেখবেন যে আইন প্রণেতার মানে জাতীয় সংসদ রাইট, সদস্য না যিনি না, হবেন তার কাজ। জাতীয় সংসদ সদস্য একটা গ্রামে, প্রত্যন্ত গ্রামে যা বলতেছে যে এই রাস্তাটা দিয়ে আমি আসলাম, এই রাস্তাটা খুব ভাঙা, আমি যদি নির্বাচিত হই তাহলে এই রাস্তাটা করে দেব। তার এই কথাটা কেন বলতে হচ্ছে? কেন? তার এই কথাটা বলতে হচ্ছে ওই জনগণকে ফাঁকি দেওয়ার জন্য। রাজনৈতিক দলগুলার একটা কাজ হলো তার পার্টি পলিটিক্স করবে, দ্বিতীয় আরেকটা কাজ হলো জনগণকে শিক্ষিত করে তোলা। একই সঙ্গে সে তার পার্টিজনকে শিক্ষিত করে তুলবে তাহলে এবং কি শুরুটাই জনগণকে সে শিক্ষিত করে তুলবে। বেশ, তাহলে কি শুরুটাই মানুষকে ফাঁকি দিয়ে শুরু হলো না? রাইট, মিথ্যাচার দিয়ে শুরু হলো হ্যাঁ না? হ্যাঁ, মিথ্যাচার দিয়ে শুরু হলো। কিন্তু এখানে একটা বিষয় আপনি খেয়াল করবেন যে স্থানীয় সরকার যদি সেপারেটলি কাজ করতে না পারে এবং লোকাল প্রশাসন যদি কাজ করতে না পারে এবং সংসদ সদস্যরা যদি এই পাট্টা থেকে পুরোটা পৃথক না হয়, তাহলে কিন্তু এটা চলতে থাকবে। এটা কিভাবে সম্ভব হয়? এটা তখনই সম্ভব হবে বাংলাদেশে যখন একটা গুড গভর্নেন্স হবে। বুঝবে যে এমপির কাছে এমপি করবে, চেয়ারম্যানের কাছে চেয়ারম্যান করবে, উপজেলা চেয়ারম্যানের কাছে উপজেলা চেয়ারম্যান করবে। কিন্তু সে ওখানে যে ইন্টারফেয়ার কেন করে? সে ওইখানে যে ইন্টারফেয়ার করে কারণ সে যদি রাস্তার প্রতিশ্রুতি দেয়, রাস্তার কাজে সে যদি ইনভলভ হয়, তাহলে ওইখান থেকে অনেক করাপশন করা যায়। তার মানে এই আলাপ তার করা যাবে না বা এই আলাপ সে করবে না যদি আপনি করাপশন স্টপ করে দেন। এটা শুরু হয় করাপশনের চিন্তা থেকে। তাহলে আবার একটু ঘুরে আসি। তারা যে স্লোগানগুলো দিচ্ছে, এই স্লোগানে তারা কি বলছে? তারা যে শোভাযাত্রা করছেন, বড় বড় সমাবেশ করছেন, এই সমাবেশের মধ্যে তাদের বার্তা কি? আমরা কি দেখি? আমরা তো মিছিলের মধ্যে ভাই ভাই ছাড়া আর কোনো কিছু দেখি না। অমুক ভাই ভালো লোক, গলায় তাকে মালা দিতে হবে। আমি লাইনগুলো বললাম না, ছন্দের কথা বললাম ঠিক না। আছে। তাহলে অমুক ভাইয়ের চরিত্র খুবই সুন্দর, এই সকল স্লোগান, এবং এটা করে দিবেন সেটা করে দিবেন এই সকল প্রত্যাশা। তাহলে সেখান থেকে সরে আসা দরকার কিনা? সেখান থেকে সরে আসলে আসলে পুরা রাজনৈতিক জার্নিটা পরিবর্তন করতে হবে। জুলাই অভ্যুত্থানের পর আমাদের কিন্তু একটা চাহিদা ছিল, একটা ইচ্ছা ছিল যে আমরা নতুন বন্দোবস্তের দিকে যাইতে চাই, নতুন একটা পরিবর্তন করতে চাই। তো সেটা মানে সফল হয় নাই। তাহলে যে সকল রাজনৈতিক দলগুলো বলেছে যে আমরা জুলাইকে ধারণ করি, এই জুলাই গণ অভ্যুত্থানের মধ্যে আমাদের কন্ট্রিবিউশন রয়েছে, আমাদের দায়বদ্ধতা রয়েছে, তাহলে তারা কি সেটা ধারণ করেন না? এটা কি ফুসমন্তর? এবারও যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026, সেখানে বলা হয়েছে 25 লক্ষ টাকায় একজন ক্যান্ডিডেট তার নির্বাচনটি সম্পন্ন করবেন। তাহলে ঢাকায় বা চট্টগ্রাম মহানগরীতে যে সকল ক্যান্ডিডেট তারা 25 লক্ষ টাকায় তাদের নির্বাচনটি সমাপ্ত করবেন, এটি কি সম্ভব? বা এর হিসাবটি আসলে কে রাখবে? হিসাব তো আসলে রাখা উচিত নির্বাচন কমিশনের। বেশ, তারপর জনপ্রতিনিধিরা। যে সকল রাজনৈতিক দলগুলো বলেছে যে আমরা জুলাইকে ধারণ করি, এই জুলাই গণ অভ্যুত্থানের মধ্যে আমাদের কন্ট্রিবিউশন রয়েছে, আমাদের দায়বদ্ধতা রয়েছে, তাহলে তারা কি সেটা ধারণ করেন না? এটা কি ফুসমন্তর? না না, জুলাই অভ্যুত্থানের রাজনৈতিক দলগুলো ধারণ করে কিংবা করে না, এটা ইয়েস নো দিয়ে এই প্রশ্নের উত্তর দেওয়া যাবে না। বেশ। জুলাই অভ্যুত্থান একটা ভিক্টাম। এটার ভিতর অনেকের অনেক ধরনের বঞ্চনার হিস্ট্রি আছে। হুম। যে ছেলে শাপলা চত্বরে গিয়ে মারা গিয়েছে তারও কিছু চাহিদা ছিল। যে লোক ঢাকা বিশ্ববিদ্যালয় মাদ্রাসায় পড়ার কারণে ভর্তি হতে পারে নাই তারও কিছু চাহিদা ছিল। যে লোক জীবনে ভোট দিতে পারে নাই তারও চাহিদা ছিল। যেই বাবা সারা জীবন চাকরি করে পেনশনের টাকা তুলতে পারে নাই তারও ছিল। যে চাকরি করতে পারে নাই তারও ছিল। এবং রাজনৈতিক দলগুলো গণহত্যার শিকার হয়েছে, তার তার পার্টিজানকে খুন করা হয়েছে, গুম করা হয়েছে, তারও একটা ডেমোক্রেসির চাহিদা ছিল। এটাকে আমরা গণহত্যা বলতে পারি না। কোনটাকে গণহত্যা করতে পারি না? পার্টির কেউ যদি গুপ্ত হত্যার শিকার হয় সেটাকে আমরা না না, আমি গণহত্যা বলবো। জুলাই আপারাইজিং এর কথা বলছি। রাস্তায় যে জেনোসাইড হয়েছে সেটার কথা আমি বলতেছি। মানসুন রিভলিউশনের কথা মানে মাস কিলিং যেটা। রাইট, মাসকিলিং যেটা ধরেন যাত্রাবাড়ির একটা হুম। কথা আমি বললাম। তো সেই জায়গা থেকে একটা কোনো পার্টি সম্পূর্ণভাবে জুলাই অভ্যুত্থানের সবটুকু স্পিরিট ধারণ করবে এটা চিন্তা করাটাও ঠিক না। এই জুলাই অভ্যুত্থানের অনেক অংশ, অনেক দল, অনেক ফ্র্যাকশন অনেকভাবে এটাকে ধারণ করবে। টোটালি একটা পার্টির আন্ডারে কিন্তু এই মুভমেন্ট হয় নাই। বেশ, এই প্রসঙ্গটিকে আমরা শেষ করতে যে কথাটি বলতে চাই, এরকম বহু
ক্যান্ডিডেট এবার আছেন যারা অতীতে সাংসদ ছিলেন, আবার তাদের মধ্যে আইনজীবীও আছেন যথেষ্ট পরিমাণ। একদিকে তারা আইনজীবী, বিজ্ঞ আইনজীবী, তাহলে আইন সম্পর্কে তাদের অভিজ্ঞতা কারো 30 বছর, কারো 40 বছর। এই মানুষগুলো একই ভুল করছেন, মানুষকে একই প্রত্যাশা দিচ্ছেন, যেগুলো মিথ্যা প্রত্যাশা, মিথ্যা আশ্বাস। এখান থেকে কি আমরা বের হবো না, বের হতে পারবো নাকি? আসলে যে যে পেশায় আছে, ব্যবসায়ীরা যখন সংসদে যায় কিংবা আইনজীবীরা যখন সংসদে যায়, টোটালি সে আসলে আইন প্রণয়ন করতে যায় নাই। ওইখানে তার পেশাটা একেবারে মুখ্য না। সে ওইখানে মানে আমাদের তথাকথিত যে আসলে পার্লামেন্টেরিয়ান ছিলেন বহু আমি বছর। পেশার কথা বলছি না, না, আমি আমি শেষ করি। উনি উনার অভিজ্ঞতা আছে। উনার অভিজ্ঞতা হচ্ছে দুর্নীতির অভিজ্ঞতা। উনার অভিজ্ঞতা হচ্ছে চুরির অভিজ্ঞতা। এবং উনি এই অভিজ্ঞতাটাকে কাজে লাগিয়ে উনার বাংলাদেশের টাকা, ব্যাংক ঋণ খেলাপির টাকা আরো বিদেশ বেশি পাচার করবে, তার সন্তানকে ওখানে পাঠিয়ে দিবে। এখানে কোশ্চেনটা হচ্ছে নীতিগত, যে সংসদে একটা লোক, একটা সৎ লোক কিংবা যোগ্যতম লোক, যার পসিবিলিটি আছে যে হয়তো দুর্নীতি করবে না, এমন লোক সংসদে যাইতে পারতেছে কিনা। এখানে এক্সপিরিয়েন্স ইনএক্সপিরিয়েন্স ম্যাটার করবে না, তবে বেশ, মিনিমাম কিছু কোয়ালিটি থাকবে। আমি যে শিক্ষিত হোক। কিন্তু আমি বলছি হ্যাঁ, যারা ব্যবসায়ী, তাদের বাহিরেও যারা আইনজীবী, বিজ্ঞ আইনজীবী, তারা তো আইন সম্পর্কে স্বচ্ছ ধারণা রাখেন। ফলে তারা যদি স্বচ্ছ ধারণা রাখেন, তাহলে গণতান্ত্রিক বোধ, সংবিধান, সাংবিধানিক আইন, তাহলে সেই সম্পর্কে তাদের ধারণা স্বচ্ছ রয়েছে। কিন্তু সেই ধারণাটির অ্যাপ্লাই আমরা তাদের ভেতর থেকে দেখতে পাচ্ছি না, যেটি দুঃখজনক। হ্যাঁ, অবশ্যই দুঃখজনক। এবং তারা আইন প্রণয়নটা এমন ভাবে করে যে আইন পাশ করলে তারা দমন করতে পারবে, নিপীড়ন করতে পারবে এবং জনগোষ্ঠীকে চাপা রাখতে পারবে। অনেক কালো আইন হয়েছে, কালো আইনের বিরুদ্ধে আমরা মুভমেন্ট করেছি। রাখবো তাদের কাছে যে তারা সে আইনের ভিতরে থেকে তাদের যে ওথ, তাদের যে দায়িত্ব, তাদের যে শপথ জাতীয় সংসদের প্রতি, এবং এই জাতীয় সংসদের যে কাজ আইন প্রণয়ন, এর ভিতরে তারা ক্রমান্বয়ে যাবেন, ক্রমান্বয়ে ঢুকবে, এটাকে আমরা প্রত্যাশা করতে পারি? না, আপনি এটা তো পারেন কি? এইটা তো আমাদের মিনিমাম প্রত্যাশা। তাহলে জনপ্রতিনিধি আমরা কি কারণে নির্বাচন করব? তবে এটা যদি সে না করে তাহলে প্রথমেই হচ্ছে সে তার শপথ ভায়োলেশন করলো। বেশ, তাহলে আমরা সেই প্রত্যাশাটি রাখতে পারি। অবশ্যই। আরেকটি কথা আমি সাইদকে জিজ্ঞেস করতে চাই। সাইদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন সময় কথোপকথন হয়, তাই জিজ্ঞেস করা। এবারও যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026, সেখানে বলা হয়েছে 25 লক্ষ টাকায় একজন ক্যান্ডিডেট তার নির্বাচনটি সম্পন্ন করবেন। তাহলে ঢাকায় বা চট্টগ্রাম মহানগরীতে যে সকল ক্যান্ডিডেট তারা 25 লক্ষ টাকায় তাদের নির্বাচনটি সমাপ্ত করবেন, এটি কি সম্ভব, বা এর হিসাবটি আসলে কে রাখবে? হিসাব তো আসলে রাখা উচিত নির্বাচন কমিশনের। বেশ, তারপর জনপ্রতিনিধিরা এটা বাস্তবায়ন করছে কিনা, এই টাকাটা এক্সিট করছে কিনা, একটা রেগুলেটরি বডির মাধ্যমে করা উচিত। হুম। এখন প্রশ্ন হচ্ছে আমাদের মতো দেশে 25 লক্ষ টাকায় জাতীয় সংসদ নির্বাচন করা সম্ভব কিনা, যেখানে ওয়ার্ড কমিশনের নির্বাচন 1 কোটি 2 কোটি, ঢাকা শহর হলে 3 কোটি টাকা নিয়েও নির্বাচনে নামে। প্রশ্ন হচ্ছে কেন নামে? মানে কারণ প্রথম উত্তর হচ্ছে তার এই টাকাটা আছে। দ্বিতীয় উত্তর হচ্ছে সে এই টাকাটা কিভাবে উপার্জন করেছে। হুম, সে এই টাকাটা দুর্নীতি করেই উপার্জন করেছে হুম। এবং এই টাকাটা সে ব্যয় করে কারণ এই টাকাটা তার রোজগার করতে হবে। তার মানে মেকানিজমটা এরকম যে এই টাকাটা আমি খরচ করব এবং এই টাকাটা আমি রোজগার করব। তাহলে আসলে গভর্নমেন্ট কি করতে পারে, নির্বাচন কমিশন কি করতে পারে? আমাদের টোটালি ডেমোক্রেসি চর্চাটা করতে চান, তাহলে এই জাতীয় সংসদ নির্বাচনগুলো যখন হবে, যে ক্যান্ডিডেট গুলো আছে, আমরা অন্যান্য ডেমোক্রেটিক যে ডেমোক্রেসি চর্চা করে যে দেশগুলা, ইলেকট্রাল ডিবেট হয়, সেখানে হচ্ছে এক একটা ধরনের স্টেটে যাচ্ছে, কথা বলতেছে। তার পূর্বে কিন্তু তার পার্টির মধ্যে থেকে ডিবেট হয় এবং এই পার্টি, এ পার্টি বা বি পার্টি বা সি পার্টি থেকে সে হচ্ছে পার্টির ফার্স্ট ম্যান হিসেবে জাতীয় সংসদ নির্বাচন করবে। তার আগে কিন্তু তার নিজের পলিসি নিয়ে, নিজের যোগ্যতা নিয়ে সে পার্টি থেকে উঠে আসতে হয়। তো আপনি যখন পরিবারতন্ত্র কায়েম করে রাখবেন, ওই পার্টিতে যখন পার্টি পলিটিক্সের ভিতরেই আপনার যখন ডেমোক্রেসি না থাকবে, তখন কিন্তু দেশকে আপনি ডেমোক্রেসি দিতে পারবেন না। তখন আপনি একজন ভাই হিসেবে উঠে আসছেন, আপনি এমপি প্রার্থী হন আর যে হোক। আপনি যখন একজন ভাই হিসেবে উঠে আসবেন, তো আপনার প্রতি, আপনার পিছনে যে জনশক্তি আছে, আপনার পিছনে যে জনগণ বা ম্যান পাওয়ার আছে, টোটালি সে আপনার পলিসিকে ধারণ করছে না। সে মাত্র আপনার টাকার জন্য আছে, আপনার পাওয়ারের জন্য আছে, কিংবা আপনার পাওয়ার ব্যবহার করে সে পরবর্তীতে মাসেল প্র্যাকটিসিং করবে। সুতরাং তাকে পালার জন্য, এই ক্যাডার পালার জন্য, এই লোক পালার জন্য আপনাকে বিপুল টাকা খরচ করতে হবে। কিন্তু আপনি পার্টির মধ্যে থেকে ডেমোক্রেটিক ওয়েতে যদি আপনি উঠে আসতেন, সবার ম্যান্ডেট নিয়ে যদি আপনি উঠে আসতেন, তখন কিন্তু নৈতিক জায়গা থেকে সেই পার্টি পলিটিশিয়ানরা আপনাকে সাপোর্ট করতে, এত টাকা খরচ হতো না। আচ্ছা, এখন আমি যে কথাটি বলছি যে 25 লক্ষ টাকার নির্বাচন শেষ করতে পারবেন কিনা, এটি আসলে আমার কথা না।
এটি হচ্ছে মিডিয়ার কথা, Alright. এটি হচ্ছে বিভিন্ন ক্যান্ডিডেটদের কথা। কিন্তু কেউ কি না করেছেন যারা এই সকল মহানগরীতে থাকেন, এমপি নির্বাচন করবেন, জাতীয় সংসদ সদস্য হতে চান, যে 25 লক্ষ টাকায় তারা এই নির্বাচনটি সম্পন্ন করতে পারবেন না? এই কথা বলেছেন কেউ? তারা যদি এই কথা বলে তাহলে এরপরে প্রশ্ন আসবে যে কত টাকায় পারবে। ওই কত টাকায় পারবে উত্তর দিতে গেলে ওই নির্বাচনী হলফনামায় তার ইনকাম দেখাইতে হবে। বেশ, তাহলে আমাদের যে ইলেকশন কমিশন, Right. জাতীয় ইলেকশন কমিশন, তাহলে সেই ইলেকশন কমিশনের কাজটা কি? It doesn't work. আমাদের শুধু ইলেকশন কমিশন না, আমাদের কোনো ধরনের সাংবিধানিক প্রতিষ্ঠানে কাজ করতেছে না। হসপিটাল ডাজন্ট ওয়ার্ক, ইলেকশন কমিশন ডাজন্ট ওয়ার্ক, সিটি কর্পোরেশন ডাজন্ট ওয়ার্ক, মেট্রোপলিটন সিটির আপনার যে ট্রাফিক সিস্টেম ডাজন্ট ওয়ার্ক, পুলিশ ডাজন্ট ওয়ার্ক। কোনো অর্গানাইজেশন কাজ করছে না। কোনো অর্গানাইজেশন কেন কাজ করছে না? তার কারণ হইলো আপনার এখানে যে ভোটিং সিস্টেম, আপনার এখানে যে জনপ্রতিনিধি নির্বাচনের পর যে পার্টি পলিটিক্স কিংবা যে দলগুলো, এই দলগুলো ডেমোক্রেসির চর্চা করে না। মূলত এরা করাপ্টেড কিছু লোকজন যারা পুরা বাংলাদেশকে একটা শস্যাগার ভাবে। যেমন আপনি দেখেন যে কলোনিয়াল টাইমে ইংরেজরা এখানে আসছে, এসে এই জায়গা থেকে ফসল, টাকা, অর্থ, ফসল এই অর্থ বলতেছি সম্পদ, এখানের সম্পদগুলো লুট করে কোথায় চলে গেছে? ইউরোপে। ওই মানুষগুলোর চেহারা পরিবর্তন হয়ে গিয়েছে। আপনি মনে করেন এরা ইউরোপিয়ান লোক, আবার এই শহর থেকে, এই অঞ্চল থেকে, এই জনপদ থেকে, এই দেশ থেকে টাকা সংগ্রহ করে তারা বিদেশে বাড়ি বানাচ্ছে, 22টা 30টা 50টা ফ্ল্যাট বানাচ্ছে। আমরা এমন দেশও রয়েছে যে দেশের নাম পর্যন্ত আমরা জানি না, সেই দেশেও তাদের বিশাল ল্যান্ড প্রপার্টি আছে। এত লুটেরা, এটা তো মাফিয়া। তাহলে আমরা ইলেকশন কমিশনের কাছে প্রত্যাশাটা কি করব? ইলেকশন কমিশনের কাছে আসলে প্রত্যাশা আমরা তখনই করতে পারবো যখন ইলেকশন কমিশন মূলত তার শক্তিটা ইউটিলাইজ করতে পারবে এবং সে স্বয়ংসম্পূর্ণ একটা প্রতিষ্ঠান হবে। এটা তখনই সম্ভব হবে যখন একটি গণতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়ে এমন একটি সরকার প্রতিষ্ঠিত হবে, যে সরকার যে প্রতিশ্রুতি, মানে যে ডেমোক্রেসির প্রতিশ্রুতি দিয়ে এসেছে, সেই ডেমোক্রেসি সে চর্চা করছে। এর পূর্বে ইলেকশন কমিশন না, কোনো কমিশনেই কাজ করবে না। তাহলে মূল হচ্ছে সৎ মানুষকে নির্বাচন করতে হবে এবং ওই দলকে নির্বাচন করতে হবে যে দল আপনার মতে হয়তোবা অন্য দলের চেয়ে একটু ভালো ডেমোক্রেসির চর্চাটা এই দেশে করবে। বাট ইটস আ লং জার্নি। আপনার না যে একদল নির্বাচিত হয়েছে ওভারনাইট সব ঠিক হয়ে যাবে, চারদিকে ফকফকা হয়ে যাবে। এইভাবে ডেমোক্রেসি কাজ করে, ইটস আ জার্নি। তাহলে সৎ মানুষের যে ক্লারিফিকেশন, এটা কিভাবে দিবেন? না, সৎ মানুষের ক্লারিফিকেশন আপনি খুব সিম্পল। সৎ মানুষের ক্লারিফিকেশন আপনি এর সংজ্ঞায়ন যদি করতে চান, মানে আপনি সৎ মানুষ বলতে কি বুঝেন? সৎ মানুষ আপনি দুর্নীতি করে না, সতের বিপরীত হচ্ছে অসৎ। সতের আপনি সংজ্ঞাটা এইভাবে পাবেন, সতের বিপরীত হচ্ছে অসৎ। যে মানুষ অসৎ কাজ করে না সে হচ্ছে সৎ মানুষ। এখন আপনার অসৎ কাজের তালিকায় আপনি কি কি ফেলবেন? আমাদের দেশে যে যে সমস্যাগুলা প্রধান, সেই প্রধান সমস্যাগুলাকে অসৎ সমস্যা ধরে আপনি বলতে পারবেন এখানে কি কি হচ্ছে। পার্টির লোকজন খুন করে ফেলছে। তাহলে যারা এই সমাজের সৎ মানুষ, তাদের পক্ষে 25 লক্ষ টাকা খরচ করে ইলেকশন করা কি সম্ভব? না না, যারা এই সমাজের সৎ মানুষ, ধরেন আপনি রাইট, আপনি না না আমার কথা ধরেন শিক্ষক আপনি। আচ্ছা, তাহলে শিক্ষক হিসেবে যে বেতনটা আপনি পান, আচ্ছা, আপনি কবি হিসেবে এই সমাজে যে কন্ট্রিবিউশনটা করেন, সেখান থেকে আপনার কোনো আউটপুট নেই। রাইট। আচ্ছা, আমরা এই শিক্ষকতার ভেতর থেকে আপনার যে ইনকামটা আসবে, আপনার তো আর দ্বিতীয় চাকরি করার কোনো অপশন নেই, একটি চাকরি করলে। তাহলে সেখান থেকে কত বছর ধরে আপনার এই 25 লক্ষ টাকা জোগাড় করতে এবং খরচ, সেটা তো একটা ইলেকশনই যথেষ্ট। কিন্তু 25 লক্ষ টাকা যদি আপনি ইনকাম করতে চান, সেটাকে জমা করতে চান, তাহলে সঞ্চয় করতে চান, তাহলে আপনার কত বছর লাগবে? না, বিষয়টা এভাবে দেখার সুযোগ কম। বেশ, এটা দেখতে হবে যে আপনার একটা পার্টির কিংবা ওই পার্টিকুলার ওই মানুষের ইকোনমিক ইকোসিস্টেমটা কি, এই ইকোসিস্টেমটা নিয়ে আপনাকে প্রশ্ন করতে হবে। ধরেন কেউ একদম টাকা নাই, কিন্তু তার ইভেন 25 লক্ষ টাকা জোগাড় করতে তার 24 ঘন্টা লাগবে বা 25 ঘন্টাই লাগবে। এখানে আছে এবছর ইলেকশন করছে এমন পার্টির মানুষ আছে যে আপনাকে ফান্ড রাইজিং করতেছে। তো এই ফান্ড রাইজিং প্রসিডিউরে আপনার যাইতে হবে, মানুষ আপনাকে টাকা দেবে। মানে আপনি মানুষের জন্য নির্বাচন করতেছেন, মানুষ আপনাকে টাকা দেবে। উদাহরণ এটা একটা উদাহরণ। আপনি জানবেন কোন জোটের আছে তো অনেক প্রার্থী বিকাশে টাকা তুলতেছে এবং টাকা তোলার পর বলছে যে গতকালকে আমি ফেসবুকে পোস্ট দিয়েছি আমার টাকা প্রয়োজন। পরের দিন সকাল লাইভ এসে বলতেছে আমার যথেষ্ট টাকা হয়ে গিয়েছে, যা আমার মানে লক্ষ্য টার্গেট পূরণ হয়ে গিয়েছে, আর টাকা পাঠাবেন না। তার মানে কি? তার মানে মানুষ আপনাকে টাকা দিতে চাচ্ছে,
নির্বাচনের জন্য যত খরচ করা দরকার মানুষ সেই টাকা আপনাকে দিতে চাচ্ছে, এবং মানুষের পিছনে যে টাকা খরচ মানুষ সেই টাকা নিচ্ছে না, নিজের হয়ে কাজ করতেছে। যখন আপনি মানুষের মধ্যে ওই আত্মবিশ্বাসটা জাগাইতে পারতেছেন, আপনি সৎ লোক, আপনি ভালো লোক, আপনি মানুষের জন্য কাজ করতে চান, এটা তখন সম্ভব হবে। এর বিপরীত দিকেও আছে। আমরা তো এটা শুধুমাত্র দুইজন নারী ডাক্তারের ক্ষেত্রে দেখছি না, এখানে অনেকে টাকা সংগ্রহ করেছে। ধরেন হ্যাঁ, দুজন নারী ডাক্তার আছে, হাসরাত আব্দুল্লাহ টাকা সংগ্রহ করেছে, আসিফ টাকা সংগ্রহ করে, আসিফ না সরি আমি সার্জিস টাকা সংগ্রহ করেছে, নাহিদ টাকা সংগ্রহ করেছে। আছে, দেয়ার আর পিপল, তাহলে যদি 5 জন হয়, বাকি যে 295 তাদের অবস্থা কি? তাদের অবস্থা আগে যেমন ছিল এখনো তেমন। আমি এটা বলছি যে এই ইকোসিস্টেমটা আপনার গ্রো করতে হবে। তার মানে এই না যে সব দরিদ্র লোকই সৎ হবে, মানে এখানে ক্লাস ডিস্টিংশনটা এমন করা দরকার না। যারা 1000 কোটি টাকা আছে সেও মানুষের জন্য কাজ করার জন্য সংসদে আসতে পারে না, দরিদ্র আর সৎ এক জিনিস না। হ্যাঁ, রাইট রাইট রাইট। এই জন্য এটা বলতেছি যে কারো 25 লক্ষ টাকা খুব ইজিলি থাকবে, সে নির্বাচন করতে আসবে, সে ভালো লোক, মানুষের জন্য কাজ করতে আসবে, এটা খুব স্বাভাবিক, এটাও কিন্তু হইতে পারে। তাহলে আমরা নির্বাচন কমিশনের প্রতি কি প্রত্যাশা করতে পারি? তারা যেরকম ধার্য করে দিলেন যে 25 লক্ষ টাকায় নির্বাচনটি শেষ করতে হবে, তাহলে এটি যেরকম কথার কথা যেন না হয়ে যায় এবং এটি যেন সত্যি সত্যি কাগজে কলমে না হয়ে বাস্তবে পরিণত হয়, তাহলে আমরা ইলেকশন কমিশনের কাছে কি আশা করতে পারি যে মনিটরিংটা তারা ঠিক মতো করবেন ভবিষ্যতে? বর্তমানে সাংবিধানিক সরকারটি কি আমাদের দেশে কোনোদিন প্রতিষ্ঠিত হয়েছিল? যে সংবিধান সম্মত সরকার আর সাংবিধানিক সরকার এক জিনিস নয়। তাহলে কনস্টিটিউশন অনুযায়ী যে সরকারটি গঠন হয়, সেই সরকারটি গঠন হওয়ার পর যদি সংসদে গণতান্ত্রিক ব্যবস্থা ঠিক মতো চালু না থাকে বা জারি না থাকে, তাহলে সাংবিধানিক যে ব্যবস্থাটি সেটি ফাংশন করে না। তাহলে গণতন্ত্রটি তখনই প্রতিষ্ঠিত হবে যখন সরকারের যে সংসদ সদস্য এবং বিরোধী দলীয় সংসদ সদস্য দুজনই সমানভাবে সুযোগ পাবেন। আর সরকারের যতগুলো গণতান্ত্রিক প্রতিষ্ঠান থাকবে, সেই প্রতিষ্ঠানগুলোর মধ্যে বস থেকে শুরু করে সবার নিচে যে এমপ্লয়ি, প্রত্যেকের ভিতরে গণতান্ত্রিক যে বোধ, সেই বোধটি জারি থাকবে। তাহলেই একটি দেশের মধ্যে যে সাংবিধানিক যে কাঠামোটি, যে সরকারটি, সেটি ফাংশন করে। তাহলে আপনার কি ধারণা এই 54-55 বছরে বাংলাদেশে কোনো সাংবিধানিক সরকার ছিল যারা কিনা সংসদে সেই ফাংশনটি করেছে? তাহলে আমরা নির্বাচন কমিশনের প্রতি কি প্রত্যাশা করতে পারি? তারা যেরকম ধার্য করে দিলেন যে 25 লক্ষ টাকায় নির্বাচনটি শেষ করতে হবে, তাহলে এটি যেরকম কথার কথা যেন না হয়ে যায় এবং এটি যেন সত্যি সত্যি কাগজে কলমে না হয়ে বাস্তবে পরিণত হয়, তাহলে আমরা ইলেকশন কমিশনের কাছে কি আশা করতে পারি যে মনিটরিংটা তারা ঠিক মতো করবেন ভবিষ্যতে? বর্তমানে এই 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 নির্বাচনে আসলে আমি এটা প্রত্যাশা করছি না তারা পাবে না, কারণ দেশের সামগ্রিক অবস্থায় হচ্ছে এখন প্রথম চ্যালেঞ্জ হচ্ছে আইন শৃঙ্খলা ঠিকভাবে রেখে নির্বাচনটা পরিচালনা করা। পরবর্তীতে যদি এমন কোনো গভর্নমেন্ট ফর্ম হয় যে গভর্নমেন্ট মিনিমাম একটা ডেমোক্রেসির চর্চা করতেছে এবং ইলেকশন কমিশনকে স্বয়ংসম্পূর্ণ একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেবে তাকে ওই নির্বাচনটা পরিচালনার একটি পাওয়ার দিয়ে প্রতিষ্ঠা করার সুযোগ দিচ্ছে, মানে সে ইন্টারাপ্ট করছে না। আইনে যা আছে, আইনে কোনো সমস্যা নাই, আইনে যা আছে সে ধরেন যে 64 নম্বর একটা জেলা, 32 নম্বর একটা জেলা, ওই জেলাতে তার নিজস্ব ইওনোর প্রয়োজন আছে, তার নিজস্ব ওসির প্রয়োজন আছে, ডিসির প্রয়োজন আছে, সে ওইটা আসলে কোনো পার্টির কথা শুনছে না, সে ওই পাওয়ারটা এক্সিকিউশন করতে পারছে। হয়তো এটা তখনই সম্ভব হবে, আমি আগেও বলেছি, যদি রাষ্ট্রীয়ভাবে ডেমোক্রেসির চর্চাটা থাকে। পৃথকভাবে এসে মানে এটা একটা ক্লাস্টার ডেভেলপমেন্টের বিষয়, একটা প্রতিষ্ঠান ঠিক হবে না। ইলেকশন কমিশন কখন ঠিক হবে? আমি এই উত্তর দিতে পারি, যখন হাসপাতাল ঠিক হবে। হাসপাতাল কখন ঠিক হবে? যখন শিক্ষা প্রতিষ্ঠান ঠিক হবে। শিক্ষা প্রতিষ্ঠান কখন ঠিক হবে? যখন যোগাযোগ ব্যবস্থা ঠিক হবে। তার মানে একটা করাপশনের যে চেইন, যে সিন্ডিকেটের চেইন, যে মাফিয়া চেইন, এই চেইন যখন ভেঙে যায় তখন সবকিছু ঠিক হওয়ার পথে মানে যাত্রা শুরু করে। এছাড়া কিছুই ঠিক হয় না। আপনি দুনিয়ার কোন রাষ্ট্রের এমন কিছুই দেখাইতে পারবেন না এই জায়গার ব্যাংকিং অবস্থাটা সুপারলেটিভ, কিন্তু তার কি ভালো না, তার হাসপাতাল ভালো না, কিংবা এখানে হাসপাতাল ব্যবস্থাটা খুব সুপারলেটিভ কিন্তু যোগাযোগ ব্যবস্থা একেবারেই খারাপ না। অবশ্যই সবগুলো বিষয় মিনিমাম স্ট্যান্ডার্ডে থাকে, তারপরে একটা বিষয় হয়তো সুপারলেটিভ হইতে পারে। বেশ, আপনি একটু আগে বেশ আপনি একটু আগে যে কথাটি বলেছেন, আমাদের দেশে যে সাংবিধানিক প্রতিষ্ঠান যেগুলো, সেগুলোর মধ্যে যে গণতান্ত্রিকতা বা ফাংশনিং সেটি নেই। তাহলে আমাদের দেশে যে সাংবিধানিক সরকার, বারবার আমরা বলছি যে সাংবিধানিক সরকারের কথা, তাহলে সাংবিধানিক সরকারটি কি আমাদের দেশে কোনোদিন প্রতিষ্ঠিত হয়েছিল? এক মিনিট আমি একটু বলে নিই। সেটা হচ্ছে সংবিধান সম্মত সরকার আর সাংবিধানিক সরকার এক জিনিস নয়। তাহলে কনস্টিটিউশন অনুযায়ী যে সরকারটি গঠন হয়, সেই সরকারটি গঠন হওয়ার পর
যদি সংসদে গণতান্ত্রিক ব্যবস্থা ঠিক মতো চালু না থাকে বা জারি না থাকে, তাহলে সাংবিধানিক যে ব্যবস্থাটি সেটি ফাংশন করে না। তাহলে গণতন্ত্রটি তখনই প্রতিষ্ঠিত হবে যখন সরকারের যে সংসদ সদস্য এবং বিরোধী দলীয় সংসদ সদস্য দুজনই সমানভাবে সুযোগ পাবেন। আর সরকারের যতগুলো গণতান্ত্রিক প্রতিষ্ঠান থাকবে, সেই প্রতিষ্ঠানগুলোর মধ্যে বস থেকে শুরু করে সবার নিচে যে এমপ্লয়ি, প্রত্যেকের ভিতরে গণতান্ত্রিক যে বোধ, সেই বোধটি জারি থাকবে। তাহলেই একটি দেশের মধ্যে যে সাংবিধানিক যে কাঠামোটি, যে সরকারটি, সেটি ফাংশন করে। তাহলে আপনার কি ধারণা এই 54-55 বছরে বাংলাদেশে কোনো সাংবিধানিক সরকার ছিল যারা কিনা সংসদে সেই ফাংশনটি করেছে? আসলে এই উত্তর ইয়েস এবং নো দিয়ে দিয়া খুব কঠিন, মানে একটা ব্রড কোশ্চেন আমি মনে করি, ভেক্টর। তো এটা দেখেন, আপনি যখন দেখবেন যে মুক্তিযুদ্ধের পরপরই আসলে এলএফও, যেটা আপনারা জানেন, যে গণপরিষদ যেটা হয়েছিল আসলে পাকিস্তান সরকার গঠনের জন্য, যাদের যুদ্ধাপরাধ এলিগেশনস আছে কিংবা অন্য দলের ছিল মুসলিম লীগের, তাদের কিছু বাদ দিয়ে পরবর্তীতে বাংলাদেশে তারাই কিন্তু আবার নতুন একটা সংবিধানের জন্য তর্ক বিতর্ক করেছে, গণপরিষদ বিতর্ক নামে পরিচিত। তারা একটা সংবিধান আমাদেরকে দিয়েছে। এর পরবর্তীতে 75-এ আহ, স্বাভাবিক পতন হয় নাই, সেই সরকারের স্বাভাবিক পতন হয় নাই, আরবি কু করেছে, সংবিধান ভায়োলেশন আপনি বলতে পারবেন। পরবর্তীতে আবার জিয়াউর রহমান সরকার এসেছে, হয় নাই, উনি সামরিক শাসন থেকে ডেমোক্রেসির দিকে যাত্রা শুরু করছিলেন, সেটাও এন্ডিং হয় নাই, আবার এরশাদ পিরিয়ড হয় নাই। পরবর্তীতে আবার 2007-8-এ আবার আপনারা জানেন যে আবার সামরিক সরকার এসেছে, হয় নাই। পরবর্তীতে আবার দীর্ঘ মেয়াদী সংবিধান ভায়োলেশন করে, পরিবর্তন করে, অ্যামেন্ডমেন্ট। তো পরবর্তীতে আবার এই শেখ হাসিনার পিরিয়ডে বাকশাল 2.0 লোডিং হয়েছে, আমরা দেখছি। তো এখানে আবার আমাদের আপরাইজিং করা হয়েছে। তো আপনার যে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করে একটা সরকার আসবে, এটা বাংলাদেশে খুব কম সময়ে হয়েছে। কিন্তু আপনি যদি সাংবিধানিক সরকার হয়েছে কিনা, এটা এই প্রশ্ন উত্তর তখনই দেওয়া যাবে যে যে নির্বাচনগুলোকে আপনি গ্রহণযোগ্য নির্বাচন মনে করেন, 91-এর নির্বাচনকে আপনি গ্রহণযোগ্য মনে করেন কিনা, আপনি 96-এর নির্বাচনকে একটি গ্রহণযোগ্য নির্বাচন মনে করেন কিনা। তো যে নির্বাচনগুলো গ্রহণযোগ্য এবং সংসদ ওয়ার্ক করেছে, আমি ওই সরকারগুলোকে সাংবিধানিক সরকার বলতে চাই। আচ্ছা, যেমন 72 সালে যে সরকারটি গঠিত হয়, সেটি কি সাংবিধানিক ছিল? 72 সালে সরকার, যেমন আপনি বললেন যে কয়েকজনকে বাদ দিয়ে বাকি যারা ছিল তারা গণপরিষদ গঠন করে আমাদের সংবিধান প্রণয়ন শুরু করেছে। পাশাপাশি তারা কিন্তু এমপি হিসেবে ফাংশনও শুরু করেছিল। আচ্ছা, আবার দেখা যায় যে যাদেরকে বাদ দিয়েছে তাদেরকে কি কারণে বাদ দেওয়া হয়েছে, তাদেরকে বাদ দেওয়ার পাওয়ারটা তারা কোথায় পেয়েছে, এর কিন্তু বিশ্লেষণ নেই। তাহলে যখন কিনা গণতান্ত্রিক কাঠামো আপনি নিজে নিজে গড়বেন নিজের মন মতো, তখন সেটি আর সাংবিধানিক সরকারের কোনো সিস্টেমে থাকবে না। আর যেটি পাকিস্তানের গণপরিষদ হতো, তারা বাংলাদেশের গণপরিষদ হিসেবে মেম্বার হিসেবে কাজ করতে পারে না। এর জন্যে পরবর্তীতে যেরকম আবার গণভোট, আবার নির্বাচন হওয়ার দরকার ছিল, এভাবেই শুরুটা হয়, এভাবেই দেশ আগায়। আবার 91 সালের যে নির্বাচনটির কথা আপনি বললেন, 91 সালে নির্বাচনটি সুষ্ঠু হয়েছে আমরা ধরে নিলাম, কিন্তু 91 সালে যে বিরোধী দলটি ছিল, সেই বিরোধী দলটি কি সংসদে ছিল শেষ পর্যন্ত? দেখবেন ছিল না। তারা শুরু থেকেই ধর্মঘট, যত ধরনের হ্যাঁ, অচলাবস্থা, 181 দিন হরতাল ছিল সারা দেশে। যদি তাই হয় তাহলে সংসদের ভিতরে যে গণতান্ত্রিক অবস্থা, যে ব্যবস্থা, তা যদি কার্যকর থাকতো, তাহলে তারা সেই 181 দিন এভাবে কি ধর্মঘট, হরতাল এগুলো করতো? করতো না। তাহলে সেই ক্ষেত্রে যে গণতান্ত্রিক ব্যবস্থা টিকিয়ে রাখার জন্যে যে উদার বা উদারতা বা ঔদার্য ভাব যেটা থাকতে হয়, সেটা তখন সরকারি দলের ছিল না। সেটি বারবার বিভিন্ন বিষয়ে আমরা বহুবার দেখেছি এবং দেখানো সম্ভব। আবার 96 সালে যে নির্বাচনটি হয়েছে, যখন কিনা হাসিনা সরকার ক্ষমতায় এসেছে, হাসিনার জোট, তখন যে বিরোধী দল ছিল, সেই বিরোধী দল কি সংসদে ছিল? সংসদে ছিল পূর্ণাঙ্গ সময়? ছিল না। তাহলে অবস্থাটি কি ছিল? কেন ছিল না? যে তারাও বলেছে যে এই সংসদের মধ্যে, জাতীয় সংসদের মধ্যে সেই গণতান্ত্রিকতা নেই। আর যে সকল প্রতিষ্ঠানগুলো, রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো,
সেই প্রতিষ্ঠানগুলো যদি এই সরকারের দ্বারা করায়ত্ত হয়ে যায়, তাহলে সেই সাংবিধানিক সরকারের যে কাঠামো, সেই সাংবিধানিক যে কাঠামো, সে দুটির কোনটিই টিকে না। এই জন্যে এগুলো সংবিধান মেনে সংবিধান সম্মত নির্বাচন হলেও এগুলো সাংবিধানিক সরকার হিসেবে ফাংশন করতে পারেনি। এটা হচ্ছে দুঃখজনক। আচ্ছা, আমরা যদি আরেকটু আগাই, আমরা দেখতে পেয়েছি বর্তমানে যে নির্বাচনটি হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা পাশ করবেন, কেউ না কেউ তো পাশ করবে, কোনো না কোনো জোট তো পাশ করবেই। রাইট। পাশ করার ভেতর দিয়ে আমাদের দেশে আমরা যে ভাবছি যে গণতন্ত্রটি প্রতিষ্ঠিত হবে, সেই গণতন্ত্রটি প্রতিষ্ঠা কতটুকু হবে আপনি মনে করছেন? আমি একটু আপনার ওই জায়গা থেকে আসি, 91 কিংবা 96 হুম। সাংবিধানিক প্রসিডিওর অনুযায়ী নির্বাচন হয়েছে। বিরোধী দল যদি আসলে তার পারফরমেন্স সে সংসদে গিয়ে না করে, মানুষের কথা না বলে, যারা এমপি হয়েছে না বলে, কিংবা সরকারি দল সংসদে এমন পরিস্থিতি সৃষ্টি করে রাখে যেখানে বিরোধী দল সংসদে সাবলীলভাবে অংশগ্রহণ করতে পারে না এবং মানুষের ফাংশন জন্য করতে পারে না। কাজ করতে পারে না, মানে গুড ফাংশন করে না এবং গুড গভর্নেন্স সৃষ্টি না হয়, এখানে অসাংবিধানিক এটা বলার সুযোগ নাই। এখানে আপনার বলতে হবে যে হ্যাঁ, হয়তো গুড গভর্নেন্সের চর্চা হয় নাই, মানে সাংবিধানিক যে কার্যক্রম তার করা উচিত ছিল সংসদে গিয়ে, বা একটা প্রাণবন্ত সংসদ করার কথা ছিল, সে সংসদ করতে পারে নাই। কিন্তু সে তখনই অসাংবিধানিক হবে যখন সংবিধান ভায়োলেশন করে কিংবা রুলস ব্রেক করে সে সরকার হবে। তো ওই কথার সঙ্গে আমি দ্বিমত পোষণ করি আর কি। আবার একটু লক্ষ্য করেন, কোর্টে যখন বিচার হয়, পক্ষ এবং বিপক্ষের আইনজীবী দুইজন মিলে যখন কিনা ব্যবস্থাটিকে এমনভাবে, মামলাটিকে এমনভাবে বিচার বিশ্লেষণের জায়গায় নিয়ে যান যেন জজ সাহেব সিদ্ধান্ত দিতে পারে। আর যদি তারা সেই কোঅপারেশনটা না করেন তাহলে পারবে না। যেরকম বলে আদালতে দুইটা পাখা, তাহলে এই দুইটা পাখা তো পক্ষ না, রাইট। এখানেই তো আমাদের সংকট। না, আমাদের সংকট তাহলে হচ্ছে, আমি একটু শেষ করে দিই। তাহলে এখানে সরকারি দল আর বিরোধী দল বলে কথা না, কথা হচ্ছে যারা কিনা সংসদ সদস্য, তাহলে সে যদি বিরোধী দলের বা বিরোধী মতের হয় এবং তাকে যদি কথা বলতে না দেওয়া হয়, তার প্রতি যদি ডিসক্রিমিনেশন করা হয়, তাহলে সে যদি সেই রুলটা না রাখতে পারে বা ইচ্ছাকৃতভাবে না রাখে, তাহলে সেটাকে সংবিধান সম্মত সরকার বলা যাবে, কিন্তু সাংবিধানিক সরকারের যে গণতান্ত্রিকতা, এটি তাহলে সেখানে অনুপস্থিত থাকে। আপনি সর্বোচ্চ এখানে ল্যাক অফ ডেমোক্রেসি বলতে পারেন। এটা এই কারণে হচ্ছে, ধরেন একটা সরকার ফর্ম করলো, স্বতন্ত্র প্রার্থীরা ছাড়া বিরোধী দলের লোকজন ওইখানে গিয়ে সেই সংসদ সদস্য হিসেবে তার যে দায়িত্ব, তার যে কর্তব্য, এটা সে পালন করতে চায় না। প্রশ্ন হচ্ছে কেন সে চায় না? কারণ সে যদি খুব ভালোভাবে তার দায়িত্ব পালন করে, সে ভাবে আমি যদি সাকসেসফুল হই তাহলে সরকারও সাকসেসফুল হবে। অর্থাৎ সে জনগণের যে প্রতিনিধিত্ব করার জন্য সংসদে গিয়েছে, জনগণের প্রতি তার যে কমিটমেন্ট ছিল, এই কমিটমেন্টের কথা সে ভুলে যায় এবং সে নিজেকে শুধুমাত্র পার্টিজান মনে করে। যে মানুষটা নির্বাচন করবে সে যদি মনে করে আমি সরকার গঠন করব আর আমি পাশ করবো এবং সরকার গঠন করব, তবেই আমি দায়ী দায়িত্ব পালন করব। আর যদি আমি সরকার গঠন করতে না পারি, আমি যদিও বা পাশ করি, তাহলে আমি সরকারকে সহযোগিতা করব না বা কার্যক্রমে অংশগ্রহণ করব না, তাহলে সে আসলে সংবিধানটাকেই ধারণ করে না। না, না, এটা আমি আমি আগে বলেছি, এটা সে কেন করে না? এটা সে করে না কারণ মানে সে ডেমোক্রেসির মধ্যে দিয়ে তো এই জায়গায় আসে নাই। সে যখন একটা জেলা থেকে, সে যখন এমপি ক্যান্ডিডেট, এই ক্যান্ডিডেটের জন্য তার হয়তো 100 কোটি টাকা, 50 কোটি টাকা, 20 কোটি টাকা, একটা ভালো পরিমাণ টাকা দিয়ে তার এই নমিনেশনের টিকিটটা নিতে হয়েছে তার পার্টি থেকে, তার পার্টি প্রধানের কাছ থেকে। ওই সংসদ আসনটা একটা টাকার বিনিময়ে কিনতে হয়েছে। সে তো থ্রু ডেমোক্রেসির মধ্যে দিয়ে আসে নাই। একটা সংসদীয় আসনে একটা পার্টির যে লোকটা নির্বাচন করছে, সে কি বেস্ট বেস্ট মানুষ? না, তাহলে এই না, প্রক্রিয়াটাকে তো না, আমরা সঠিক মনে করি না। না, তাহলে প্রক্রিয়াটা সে কি যতই মনে সরকার করে? গঠন করুক আর যাই করুক, রাইট। তাহলে সেই সাংবিধানিক সম্মত বা সংবিধান সম্মত সরকার হইলেও সে সাংবিধানিক যে আমরা প্রসিডিউর সে মেনটেন করতে পারবে না এবং সংসদ ফাংশন করবে না। তার মানে প্রাইমারিলি আলাপটা হচ্ছে মানে গ্রাসরুট লেভেলেই আপনার ডেমোক্রেসি চর্চা নাই। ইন পার্টি, বিটুইন পার্টি এন্ড আউট অফ পার্টি, কোথাও নাই। এটা হচ্ছে মূল সমস্যা। বেশ, তাহলে এইবার যদি আমরা একটু এগিয়ে যাই, যে বর্তমানে যে সরকার এবং বিরোধী দল যেটি গঠন হবে, তো তাহলে আমাদের দেশে কি গণতান্ত্রিক যে ব্যবস্থা, সেই গণতান্ত্রিক ব্যবস্থা পুনরুদ্ধার হবে নাকি গণতান্ত্রিক ব্যবস্থা কি হবে, আপনি কি মনে করছেন? আমি সবসময় আশাবাদী মানুষ। পৃথিবীর একটা ধূলিকণাও হতাশা দিয়ে তৈরি হয় নাই। আমি আশাবাদী মানুষ। আমি মনে করি আমরা অনেক ব্লাডশেডের মধ্য দিয়ে এসেছি, আমরা অনেক মানে আপস এন্ড ডাউনের মধ্যে দিয়ে এসেছি, অনেক হতাহত প্রাণ, শহীদ, রক্ত, অনেক মায়ের সন্তান চলে গিয়েছে, অনেক বোনের ভাই চলে গিয়েছে, অনেক স্বামীর স্ত্রী চলে গিয়েছে, অনেক স্ত্রী তার স্বামীকে না পেয়ে বিধবা হয়েছে, ছোট্ট রিয়া গুপ যেমন তার জীবন দিয়েছে,
তেমনি একজন বৃদ্ধ রিক্সা চালকও তার জীবন দিয়েছে। তো এই এত ব্লাডশেডের মধ্য দিয়ে আসার পর পার্টিগুলো যদি মিনিমাম ডেমোক্রেসির চর্চা না করে, তাহলে আমাদের মনে রাখতে হবে যে তারা আমাদের সঙ্গে সরাসরি বিশ্বাসঘাতকতা করতেছে। এবং এই যে আমাদের জার্নি যে শুরু হয়েছিল, সেই জার্নির একটা মিডওয়েতে আমরা আছি। আমরা মনে করি, আমি ব্যক্তিগতভাবে মনে করি, জুলাইয়ের যে স্পিরিট, জুলাইয়ের যে চেতনা, কিংবা জুলাইয়ের যে প্রাপ্তির মানুষের যে আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষার ফ্লেমটা এখন পর্যন্ত কিন্তু নিভু নিভু হলেও সোসাইটিতে আছে। যে কোনো সময় বিসিবিএসের মতো ধাউ ধাউ করে এটা জ্বলে যেতে পারে। এটা আজকের দিনে যে হিরো, নেক্সট ডে সে যে ভিলেন হবে না, মানে এটা ডিফাইন করা যাচ্ছে না। মানুষের সে আকাঙ্ক্ষা আছে, মানুষের সে চাহিদা আছে। মানুষ বলতেছে কাকে ভোট দিবেন, মানুষ বলতেছে আমি কাকে ভোট দিব এটা ফিক্সড না, কিন্তু আমি তাকে ভোট দিব যাকে দেখে আমি ভয় পাই না, যার কাছে মনে হয় যে আমার নিরাপত্তা লঙ্ঘিত হবে না, যাকে আমি ভাই ডাকা যাবে, যাকে আমি স্যার বলতে চাই না, যে অন্তত আমাকে অনেক বেশি হেল্প না করুক, আমার অধিকারের যে টাকাটা আছে, আমার যে সুবিধাটা আছে, এই সুবিধাটা সে লুটপাট করতেছে না। আমার রিলিফের টাকা, আমার গম, আমার টিনের চাল বিক্রি করে সেই টাকাটা লন্ডন, আমেরিকা, হ্যাঁ, বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশে সে নিতে চাচ্ছে না। একটু এই সমাজের যারা ভোটার, তাদের 51 ভাগ হচ্ছে নারী। যদি পিআর পদ্ধতিতে নির্বাচন হতো, তাহলে নারীদের মধ্যে যদি প্রায় অর্ধেক আসনে তাদেরকে মনোনীত না করা হতো, তারা যদি মনে করতো যে আমরা শুধুমাত্র আমাদের প্রার্থী দিব, তাহলে 150 জন সদস্য তাদের ভিতর থেকে নির্বাচিত হওয়ার সম্ভাবনা ছিল, যদি নারীরা নারীদেরকে ভোট দিতেন। আচ্ছা, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বড় যে রাজনৈতিক দলগুলো বা বড় যে রাজনৈতিক জোটগুলো, সেই জোটের মধ্যেও যারা নারীদেরকে মনোনীত করেছেন যে সংসদ নির্বাচনে তারা প্রার্থী হবেন, কোনো জোট থেকে, কোনো বড় রাজনৈতিক দল থেকে শূন্য, একটিও নেই। আবার আরেকটি দল থেকে আছে মাত্র 6 জন। আপনি আশাবাদী মানুষ। আমরা নজরুলের যে কবিতা, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নয়। রাইট। আবার আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখি মনীষা চক্রবর্তী একজন প্রার্থী। তাহলে সেই বরিশাল 5 আসন। বরিশাল 5 আসন। তাহলে সেখানে তিনি সংবাদ সম্মেলন করলেন, সংবাদ সম্মেলন করে একটি বক্তব্য দিলেন, লাইভে আসলেন, লাইভে এসে বক্তব্য দিলেন। তো তাদের প্রেস বিজ্ঞপ্তি দিয়ে প্রতিবাদ জানালেন যে একদিকে বলছেন এই সমাজের যারা ভোটার, তাদের 51 ভাগ হচ্ছে নারী। যদি পিআর পদ্ধতিতে নির্বাচন হতো, তাহলে নারীদের মধ্যে যদি প্রায় অর্ধেক আসনে তাদেরকে মনোনীত না করা হতো, তারা যদি মনে করতো যে আমরা শুধুমাত্র আমাদের প্রার্থী দিব, তাহলে 150 জন সদস্য তাদের ভিতর থেকে নির্বাচিত হওয়ার সম্ভাবনা ছিল, যদি নারীরা নারীদেরকে ভোট দিতেন। আচ্ছা, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বড় যে রাজনৈতিক দলগুলো বা বড় যে রাজনৈতিক জোটগুলো, সেই জোটের মধ্যেও যারা নারীদেরকে মনোনীত করেছেন যে সংসদ নির্বাচনে তারা প্রার্থী হবেন, কোনো জোট থেকে, কোনো বড় রাজনৈতিক দল থেকে শূন্য, একটিও নেই। আবার আরেকটি দল থেকে আছে মাত্র 6 জন। আবার দেখা যায় যে বাম গণতান্ত্রিক যে সকল জোট আছে তাদের মধ্যে এই সংখ্যাটা তুলনামূলকভাবে বেশি। তাহলে বলতে চাচ্ছি, তাহলে এই মনীষা চক্রবর্তীরা, আবার দেখা যায় ঢাকায় তাসনিম যারা, তারা আরেকটি অভিযোগ করেছেন যে তাদের যে ব্যানার, এগুলো ছিঁড়ে ফেলা হচ্ছে। তাহলে যারা এই সমাজে নারীদেরকে এগিয়ে নিতে চাইবেন, তো তাদের প্রতি একটা ডিসক্রিমিনেশন আমরা দেখতে পাচ্ছি। আবার ডিবিসির একটি প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামের মধ্যেও সে অপদস্থের শিকার হয়েছে। তো আমরা দেখেছি সেই ডিবিসির অনুষ্ঠানে আরেকজন উপস্থিত হয়েছিলেন, সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম, নায়েবে আমির, ইসলামী আন্দোলন বাংলাদেশ। তাহলে তিনি যখন কিনা মঞ্চে উপবিষ্ট হবেন, তখন বলা হয়েছে সেই নারী প্রার্থীকে সেখান থেকে সরে যেতে হবে। তাহলে এই বিষয়টিকে কেন্দ্র করে গণমাধ্যম যে অবস্থানটি নিয়েছে তাকে নামিয়ে দিয়ে আমরা সেটিকে সঠিক মনে করি না। আমরাও তার প্রতিবাদ জানাই। আমরা মনে করি এই সমাজের যে 3টা স্তম্ভের উপর যদি দেশ টিকে থাকে, তাহলে আরেকটি স্তম্ভ হচ্ছে গণমাধ্যম, যেটিকে আমরা চতুর্থ স্তম্ভ বলি। এই চতুর্থ স্তম্ভের কাজ হচ্ছে এই সমাজে যত অব্যবস্থাপনা থাকে, এই অব্যবস্থাপনাগুলো তারাই সেখানে বিশ্লেষণ, গবেষণা, তদন্ত এগুলো করে জনসম্মুখে তুলে ধরে। তাহলে সেই ক্ষেত্রে এই অন্যান্য গণমাধ্যম যেরকম ভূমিকা রাখছে, ডিবিসির কাছে আমরা আশা করব যে ভবিষ্যতে এই ধরনের নারীদের প্রতি অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো যেন না ঘটে। তাহলে প্রশ্ন যেটি,
তাহলে যে ফয়জুল করিম তিনি বলছেন যে নারীদের সাথে তিনি বসতেই চাচ্ছেন না, তাহলে যেখানে 51% নারী ভোটার, তাহলে সেখানে যদি তিনি বসতেই না চান, তাহলে আমরা তাদের কাছ থেকে কি গণতন্ত্রের প্রত্যাশাটা করব? আপনার প্রশ্নের আসলে অনেকগুলো লেয়ার আছে এবং এই প্রশ্নের সরাসরি উত্তর দেওয়াটা অনেক কঠিন। আমি একটু যদি এইভাবে বলি, একই স্টেজে আপনি আমি যেভাবে বসেছি, একজন নারীর সঙ্গে একজন পুরুষ এইভাবে বসতে পারবে কিনা, অ্যাকর্ডিং টু ইসলামিক থিওলজি কি বলে, এইটা ডিসাইড করবেন মুফতিরা, ইসলামিক স্কলাররা। এটা আমার কাজ না। আমার তরফ থেকে যে বক্তব্যটা আমি দিতে চাই সেটা হচ্ছে যে, মনীষা চক্রবর্তীকে প্রথমে ইনফর্মড করা হয় নাই যে মুফতি ফয়জুল করিম সাহেব ওনার সাথে এইভাবে বসবেন না, নাম্বার 1 পয়েন্ট। সেকেন্ড হচ্ছে, ফয়জুল করিমও কি ডিবিসি কে আগে জানিয়েছে কিনা যে আমি কিন্তু কোনো নারীর সঙ্গে এইভাবে বসবো না? আমার মনে হয় ডিবিসি কে তারা জানায় নাই। তাহলে ইনস্ট্যান্ট মুহূর্তে যে ঘটনাটা ঘটে গেল, তখন আসলে ডিবিসির কি করা উচিত ছিল? আমরা জানি মিডিয়ার কিন্তু অনেক দায় থাকে। আমরা দেখেছি যে হাসিনা ফ্যাসিস্ট হয়ে ওঠার পিছনে সেই গণভবনের সাংবাদিকতার কথা ফিরে আসছে, যে আসলে ওখানে প্রশ্ন করেন না, তারা প্রশংসা করার জন্য যায়। তো ডিবিসির প্রয়োজন ছিল মুফতি ফয়জুল করিমকে ওই স্টেজ থেকে নামিয়ে দেয়া। ওইখানে কিন্তু আমি যদি ভুল না করি, শফিকুল ইসলাম মাসুদ ছিল মনে হয়, যে ঐক্যবদ্ধ জোটের, সে কিন্তু আবার স্টেজে ছিল। তো এটা হলো একটা প্রশ্ন। ডিবিসির যে রোল প্লে আমি অত্যন্ত নিন্দা জানাই এই জায়গাটা। নাম্বার 2, নির্বাচন কমিশন কি এমন কোন দল রাজনীতি করবে নারীদের একেবারে অধিকার না দিয়ে, এটা অ্যালাউ করে কিনা? বাংলাদেশে 51% নারী ভোটার রয়েছে। আপনি যেটা বলেন, যদি নারীরা শুধুমাত্র চাইতো তাহলে 151টা, 300টা সংসদীয় আসনের মধ্যে 151টাতে সংসদ সদস্য দিতে পারতো। আমি দেখেন কোনো জেন্ডার বেসড, কোনো ক্লাস বেসড, কোনো এরিয়া বেসড প্রপোর্শনেট নির্বাচন হবে, আমি এটার পক্ষপাতী না। কিন্তু সমাজের যদি কোনো আন্ডার প্রিভিলেজ লোকজন থাকে, কিংবা সমাজের যদি কোনো একেবারেই খুব মাইনরিটি আমি বলতে চাই না, কিন্তু কোনো মাইনর পিপল থাকে, তাদের জন্য যে প্রতিনিধি, আপনি 51% নারীদেরকে আসলে আন্ডার প্রিভিলেজড যদি একটা সোসাইটিতে রাখা হয়, মাইনরিটি তাদেরকে, মেজরিটি বাট মাইনরিটির মতো তাদের সঙ্গে যদি ট্রিটমেন্ট করা হয়, তাহলে এই সোসাইটি কোনোভাবে আগাবে না। তাহলে প্রশ্ন হচ্ছে, বিএনপি এবং ঐক্যবদ্ধ জোট বা জামাত জোট, এই বড় দুইটা দল, একটা দল নারীকে 6টা আসন দিয়েছে আর একটা দেয় নাই। তো এটা কেন হইলো ঘটনাটা? প্রথমে চিন্তা করেন যে এখানে ঐক্যবদ্ধ জোট আবার নারীদেরকে কিন্তু 2টা আসন দিয়েছে, যেটা সরাসরি জামাতের না, কিন্তু তাদের জোট, এই জোটেও নারী আছে, এই জোটেও নারী আছে, ওই জোটেও নারী আছে, এটাও জিরো না, ওইটাও জিরো না। কিন্তু এই নারীরা কেমন? ধরেন এই নারীরা আসলে বাংলাদেশের রাজনীতিতে কিভাবে উঠে আসে? নারীরা রাজনীতিতে উঠে আসে কখনো তার স্বামীকে কোনো কারণে, আইনগত কারণে, মারা যাওয়ার কারণে, হোয়াটএভার কোনো ধরনের জটিলতায় তাকে সংসদ সদস্য করা গেল না, ওই পার্টি প্রধান এই প্রাইস পোস্টটা দিয়ে দিবে তার মাকে, দিয়ে দিবে তার বোনকে, কিংবা এমন একজন নারীকে দিবে যেটা হচ্ছে তার সঙ্গে আত্মীয় সম্পর্কে সম্পর্কিত। মানুষকে বলবে, দেখো অমুককে আমরা দিতে পারি না, আমরা জানি জাহাঙ্গীরকে দেয় নাই। তাহলে তাসনিম ছাড়াও কি এভাবে উঠে এসেছে? নো, তাসলিম যারা তো একেবারে স্বতন্ত্র নির্বাচন করছে, কোনো পার্টি থেকে নির্বাচন করছে না। তাসলিম যারা যখন পার্টি থেকে নির্বাচন করে, তারা কি সেখান থেকে উঠে এসেছে? আমি আসবো ওই কথাতে, আমি ওই কথাতে আসবো। তো ওইখানে দেখা যাচ্ছে যে আত্মীয়ের পরিচয়ে, ঠিক আছে, মানে ওই প্রধান পুরুষ পলিটিশিয়ানের পরিচয় সেখানে আসতেছে। তাহলে যে পার্টিগুলা বড় ডেমোক্রেসির চর্চা করতেছে এবং যাদের পার্টি প্রধান হচ্ছে নারী, এবং নারীরা দীর্ঘ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছে, সেখানে কিন্তু নারীর ক্ষমতায়ন হয় নাই। কেন নারীর ক্ষমতায়ন হয় নাই? এর কারণ হচ্ছে সেই পার্টির ভিতর ইনার পার্টি পলিটিক্সটা নাই। সেখানে একজন নারী নিজের যোগ্যতায় সে ওই পার্টিতে স্লো স্লো গ্রো করবে। আমরা কি এটাকে সঠিক প্রক্রিয়া বলবো? উঠে আসবে না। নারী যেমন অবহেলিত, পুরুষও একইভাবে অবহেলিত। পুরুষ উঠে আসে তার টাকা মাসেল পাওয়ারের কারণে, এবং নারী সংসদ সদস্য হয় একমাত্র তার আত্মীয়তার পরিচয়ের কারণে। আমি সব নারীদের ক্ষেত্রে এরকম বলছি না, বাংলাদেশের হিস্ট্রিতে এমন নারী পাওয়া যাবে যারা নিজের যোগ্যতায় উঠে আসে। আমি আবার এটা ওইভাবে করার দরকার নাই, সব নারীকেই আমি ব্লেমিং করছি, নট রাইট। মনীষা চক্রবর্তীদের যে আলাপটা খেয়াল করেন, মনীষার যে পার্টি, কিংবা আমি যদি বাম ধারার পার্টিগুলোর কথা বলি, এত দীর্ঘ সময় ধরে বাম ধারার পার্টি থেকে কখনো পার্টি প্রধান হয়েছে নারী? খুব সিম্পল কোয়েশ্চেন, পার্টি প্রধান হয় নাই। ছাত্র সংসদ নির্বাচনগুলোতে কি মেয়েরা ওইভাবে উঠে আসছে? হয় নাই। কিন্তু আমরা তো দেখি ওইখানকার সমন্বয়ক বা সভাপতি মনীষা চক্রবর্তী। না, আমি এটা বলতে চাচ্ছি যে বড় দলগুলা, ধরুন কমিউনিস্ট পার্টিগুলা হয়েছে, কমিউনিস্ট পার্টি আমি যদি একদম মেন ফোকাল পয়েন্টে ধরি, কমিউনিস্ট পার্টির প্রধান কখনো নারী হয়েছে? হয় নাই। বাংলাদেশের আর্থসামাজিক পার্সপেক্টিভে, রিলিজিয়াস পার্সপেক্টিভে একজন নারী
একেবারে উঠে এসে পার্টি প্রধান হয়ে যাবে, এটা সো টাফ। বাংলাদেশ বাদ দিলাম, দুনিয়ার খুব কম দেশে পার্টি প্রধান নারী হয়। দুনিয়ার খুব কম দেশে পার্লামেন্টেরিয়ান সদস্যরা পুরুষের তুলনায় নারীরা কম হয়। নারী যদি বেশি হয়, নারী যদি 90% হয়, পুরুষ যদি 10% হয়, আমার ব্যক্তিগতভাবে কোনো প্রবলেম নাই, বাট আমি টোটাল সিনারিওটা আমি বলতেছি। এখন কোয়েশ্চেন আসতে পারে এখানে কেন হয় না, কি কি লেকিংস, কি কি দুর্বলতা, এটা কি নারীরই দুর্বলতা, নাকি পুরুষ নারীকে দুর্বল করে রাখছে, নাকি আর্থসামাজিক পার্সপেক্টিভ সহ নানা ধরনের পুরুষতান্ত্রিক সমাজ, এখানে নারীবাদীদের আলাপ আছে, ডিসকোর্সের আলাপ আছে, তো ওই ব্রড আলাপে আমি যাব না, কিন্তু টোটাল সিনারিওটা এমন। কিন্তু সংবিধান তো সেটাই বলে যে দুইজনের সমান অধিকার থাকবে, তাহলে দুইজনই দুইজনকে এগিয়ে নিবে, এটাই রাষ্ট্র, এই জন্যই রাষ্ট্র গঠন করা। আমাদের সংবিধান যে চুক্তি, সংবিধান কোনো পবিত্র বিষয় না, এটি একটি রাজনৈতিক দলিল। এই রাজনৈতিক দলিলের মধ্যে সকলকে সমান অধিকার দেয়া কথা বলা হয়েছে। ফলে আমরা যদি নারীকে বলি নারী এইভাবে উঠে আসেনি, কেন প্রধান হলো না, তাহলে পুরুষ প্রধান হয়ে এই সমাজটাকে ঠিক করতে পারলো না কেন, তাহলে এটাও যদি আমরা পুরুষকে ব্লেম করি, এটা কি সঠিক প্রক্রিয়া হবে? না না, এটা বিষয় হচ্ছে নারী তখন নেতৃত্বে উঠে আসবে যখন নারী সব ক্ষেত্রে পুরুষকে কম্পিট করতে পারবে সোসাইটিতে। এখানে কি একজন একজনকে ডাউন করার বা কম্পিটিশন করার এটাই নিয়ম, এভাবেই আসতে হবে? না না না, মানে দিস ইজ নট দ্য রাইট প্রসেস। আমরা এই প্রসেসটার বিপক্ষে কথা বলছি, কিন্তু প্রশ্ন হচ্ছে যে নারী কেন পারছে না? নারী পারছে না কারণ নারী অন্য ক্ষেত্রে পারছে না। পলিটিক্স তো আমরা তো আসছি সবচাইতে হার্ড জায়গাটা, সবচাইতে কঠিন। একটা দেশের পলিটিশিয়ান হওয়া, পার্লামেন্টের সদস্য হওয়া সবচেয়ে কঠিন কাজ। একদিকে নারীরা পারছে না, আরেকদিকে বড় রাজনৈতিক দলগুলো আসতেই দিচ্ছে না, তাহলে নারীরা উঠে আসবে কি করে? নারীরা উঠে আসার সুযোগটা হলে আপনি দেখেন যে আগেও কিন্তু 50 জন নারী সংসদ সদস্য ছিল, সংরক্ষিত আসন, যে নারীদের জন্য ওই আসন এখনো আছে। রাইট। মানে আমি বলতেছি যে আগের যারা পার্লামেন্টেরিয়ান ছিল, ধরেন লাস্ট সেশনে যে পার্লামেন্ট বা আগে পার্লামেন্ট, রিডিং পড়তে পারতেছে না, কোনো পরিচয় ভেবে উঠে আসছে, হয়তো খুশি হয়ে উঠে আসছে, খুশি করে উঠে আসছে পরিবার। পার্টি প্রধানকে খুশি করলে, পার্টি প্রধান যদি চিনে একটা হাসি দিলে পার্টিবাদ যায় না, অর্থ টাকা আত্মীয় স্বজন পরিচয়, তারা উঠে আসে। কিন্তু এইটা আসলে প্রকৃতপক্ষে নারীর ক্ষমতা না, যেহেতু এই সোসাইটিতে নারীরা আসলেই পিছিয়ে আছে। তাহলে পার্টিগুলা যে আপনি দেখছেন বলছে যে 10% হইতে হবে, ম্যান্ডেটরি না, কিন্তু 3টা টার্ম দিছে আর কি, এই 3টা টার্মের মধ্যে 10% নারীকে ইনক্লুশন করতে হবে। পার্টিগুলা যদি এই প্রসিডিউর, এই চর্চাটা তার পার্টির ভেতরে করা শুরু করে, ধরেন তার পার্টির যে ক্যাবিনেট আছে বা তার পার্টির যে শুরা আছে কিংবা তার পার্টির যে স্ট্যান্ডিং কমিটি আছে, সেইখানে নারীদের উল্লেখযোগ্য অংশগ্রহণটা প্রথমে তারা নিশ্চিত করে, তাহলে সে পার্টির কাজ করবে, বিভিন্ন এলাকায় যাবে, পরিচিত হবে, এবং সে তার যোগ্যতায় কিন্তু এখানে গ্রো করতে থাকবে। তখন আপনার কথাটা মেনে নিলাম, তখন সে যখন গ্রো করবে, তখন সে গ্রো করার পর এই পার্টি দেখবে যে না, এই পুরুষের তুলনায় এই নারীটা কিংবা আমার ক্যান্ডিডেট হিসাবে তার ক্যান্ডিডেটটা গুরুত্বপূর্ণ। তখন কিন্তু আলটিমেটলি আপনার ক্ষমতায়নটা ওই জায়গায় হচ্ছে, সে শক্তিশালী হচ্ছে। তখন কিন্তু পার্টি কিন্তু ফেয়ার থেকেও দেয় নাই। যদি 50টা নারী দিয়ে দেয়, পার্টির কি ক্ষতি হবে? দিল 50টা নারী, কিন্তু পার্টি এটা ফেয়ার করে, পার্টি ভয় করে এই 50 জনের মধ্যে 50 জনই হয়তো ফেল করে আসবে, পার্টি তো উইন করতে হবে। আপনার কথা মেনে নিলাম। যদি হাসি দেখে কাউকে নমিনেশন দিয়ে দেয় বা নারী সাংসদ করে দেয়, তাহলে এই যে জাতীয় সংসদ, তাহলে তো এটা নাট্যশালা হয়ে যাবে। হ্যাঁ, নাট্যশালা। আপনি জানেন তো আমাদের আমাদের যে হাসিনা ছিল, সে বলছে যে দৌড় দিয়ে ফার্স্ট হবে, যোগাযোগ মন্ত্রী হয়েছে। দিস ওয়াজ হিস্ট্রি। এক ফ্যামিলি থেকে 52 জন সংসদ সদস্য হয়েছে, তার লতাপাতা আত্মীয় স্বজন হয়েছে। তো আমাদের দেশের সংবিধান, আমাদের দেশের সংসদ গুলা তো এরকম নাট্যমঞ্চ, কেউ গান গাইতেছে, কেউ যে তার নামে কবিতা পড়তেছে। সংসদে গান গাওয়া যাবে না বা কবিতা পড়া যাবে না, আমি এটার বিরোধিতা করতেছি না, আমি বিরোধিতা করতেছি পার্টি প্রধানকে খুশি করার জন্য এটা করতেছে। অর্থ বিলের মধ্যে আপনি যা গান গাইতেছেন, অর্থ বিল নিয়ে আপনি কথা বলতেছেন, স্বাস্থ্য বিল নিয়ে আপনি গান গাইতেছেন, আপনার যখন আপনাকে যোগাযোগ ব্যবস্থা নিয়ে টেকনোলজিক্যাল বিষয় নিয়ে আলোচনা হইতেছে, তখন আপনি প্রশংসা করে ভাষায় ফেলতেছেন। দিস নট দ্য রাইট ট্র্যাক। আমরা ওই যাত্রাপালার মধ্যেই আছি। এই যাত্রাপালার মধ্য থেকে বের হয়ে আমাদের উই হ্যাভ টু মার্চ ফরওয়ার্ড, আমাদের একটা ডেমোক্রেটিক প্রসেসে আগাইতে হবে। ইফ উই কান্ট, আমরা যদি না পারি, দেয়ার উইল বি মাস্ট হ্যাভ এন্ড ডিস্ট্রয় ফর আস। বেশ, কিন্তু আমরা চাই না এইরকম নাট্যশালার মধ্যে। তাহলে আমরা যে সংবিধান সম্মত সাংবিধানিক আইনের কথা বলবো, সাংবিধানিক সরকারের কথা বলবো, তাহলে এই নাট্যশালা যারা তৈরি করবেন তাদের দ্বারা অন্তত পক্ষে এটি করা তো প্রায় অসম্ভব। সবশেষে আমরা জানি না, যদি বিরোধী দল শক্তিশালী না হয় তাহলে গণতন্ত্রটি কিভাবে প্রতিষ্ঠিত হবে। আবার নারীর অধিকার ছাড়া
কিভাবে গণতন্ত্র দেশে হয় সেটাও আমাদের জানা নেই। আর একটি সমাজ কতটুকু সভ্য সেটি নির্ভর করে ওই সমাজে নারীদের অবস্থানটি কি তা দেখে। তারপরও আমরা চাই এই সমাজে যে গণতান্ত্রিক বোধ সেটি প্রতিষ্ঠিত হোক, যারা নির্বাচনে পাশ করবে তাদের ভিতরে সেই গণতান্ত্রিক বোধ সৃষ্টি হোক, এবং যতগুলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রয়েছে সেগুলোর মধ্যে সেই গণতান্ত্রিক বোধের চর্চা হোক। আজকে আমাদের আলোচনায় সাইদ ইসলাম ছিলেন, তাকে ধন্যবাদ জানাই।